আগামী মাসে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দলের যে ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্পে অংশ নিচ্ছেন না বা নিতে পারছেন না ট্রায়াল থেকে নির্বাচিত ফুটবলাররা। এরকম একটা শঙ্কা তৈরি হয়েছে এবং এই শঙ্কা তৈরির পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ে এইসব ফুটবলারের যে পাসপোর্ট বা সংশ্লিষ্ট কাগজ যেগুলো লাগে সেগুলো তৈরি না হওয়া। এখন এই যে নির্ধারিত সময়ে তাদের পাসপোর্ট বা কাগজপত্র তৈরি হচ্ছে না বা হলো না, এর দায়টা আসলে কার? এটা কি ফুটবল ফেডারেশনের দায়, সংশ্লিষ্ট অভিভাবকদের দায়, নাকি যিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন সাকিব মাহমুদ তার দায়? আমার কাছ থেকে যদি আমি আমি আমার মতামতটা বলি যে সেই যখন ট্রায়াল শুরু হলো, ট্রায়াল শুরুর অনেক আগে থেকে শেষ হলো এখন পর্যন্ত যে যে ঘটনা প্রবাহ, তা থেকে যদি আমি বিচার করে বলি তাহলে পুরো দায়টা হচ্ছে ফুটবল ফেডারেশনের। অনেকে হয়তো আমার এই মতামতের সাথে একমত হবে না, কিন্তু কেন ফুটবল ফেডারেশনের আমি আমার যুক্তিটা তুলে ধরার চেষ্টা করি, আশা করি শুনবেন। আমরা সবাই জানতাম, বা ফুটবল সংশ্লিষ্ট বলেন, সাধারণ মানুষ বা যারা ট্রায়ালে অংশ নিতে আসছে সবাই জানতো যে হ্যাঁ, ট্রায়ালটা হবে 3 দিনের, 3 দিন শেষেই হয়তো তারা জেনে যাবে যে কারা কারা নির্বাচিত হচ্ছেন, কারা কারা নির্বাচিত হচ্ছেন না। এভাবে হয়ে যাবে এবং সবাই যে চান্স পাবে ব্যাপারটা কিন্তু তাও না, সেরকম আশা নিয়েও তারা আসেননি ওই সময়। এখন যখন ট্রায়াল হওয়ার আগে অফিসিয়াল প্রেস কনফারেন্স হলো, তখন ফাহাদ করিম বা অন্য সংশ্লিষ্ট যারা ছিলেন টেকনিক্যাল ডিপার্টমেন্টের, তারা কি ঘোষণা করলেন যে না, আমরা আসলে কোনো এটা ট্রায়াল না বা নির্বাচিত কোনো ব্যাপার না, আমরা ওইভাবে ঘোষণা করব না কারণ কে নির্বাচিত হলো কে নির্বাচিত হলো না, আমরা আসলে সবাইকে রাডারের মধ্যে রাখবো, সবাইকে ইথারের মধ্যে রাখবো, আমাদের বুকের মধ্যে রাখবো, আমরা জানিয়ে দেবো কখন কাকে দরকার তাকে আমরা নিয়ে আসবো। এই হচ্ছে তাদের মোটো। এই হিসাবে কাজ শুরু হলো, খুব ভালো কথা। এখন যেহেতু সংশ্লিষ্ট সংস্থা তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে, এটা মানতেই হবে। তারা ট্রায়াল দিল এবং ট্রায়ালের মধ্যে কেউ জানলো না যে কারা নির্বাচিত হয়েছে, যদিও বিভিন্ন দর্শকদের বলি, কোচদের বলি, যারা কাজ করেছেন, নানানভাবে নানান রকম নিউজ হয়েছে, আমি নিজেও করেছি, কারা কারা নির্বাচিত হতে পারে, কারা ভালো খেলেছে, এরকম একটা আইডিয়া পাওয়া গিয়েছিল। কিন্তু ফুটবল ফেডারেশন ওই যে তাদের ঘোষণা অনুযায়ী তারা কোনো নাম প্রকাশ করেনি এবং অভিভাবকরাও তারা ফিরে গেল যে কেউই জানে না। কিন্তু এখানে তো হতে পারতো যে আমি 5 জন কি 6 জন কি 10 জনকে আমি নির্বাচিত করেছি, এই খেলোয়াড়দেরকে তারা গোপনেও তো, যখন তারা ঢাকায় ছিল, ওই অভিভাবক সহ সংশ্লিষ্ট খেলোয়াড় যখন ঢাকায় ছিল, তখন তো তারা জন্ম নিবন্ধনের কাজটাও তাদেরকে করিয়ে রাখতে পারতেন। কারণ জন্ম নিবন্ধন করতে হলে সেই আবার এমবেসিতে যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, কিন্তু ঢাকায় থেকে কাজটা আরো বেশি সহজ হতো তাদের জন্য ফুটবল ফেডারেশনের সহযোগিতা নিয়ে। কিন্তু সেটা কি তারা করেছে? ফুটবল ফেডারেশন কিন্তু সেই কাজটুকুও করেনি, গোপন রেখেছে যে না, আমরা পরে জানাবো। 3 কি 4 দিন আগে ফুটবল ফেডারেশনের থেকে একটা মেইল দেওয়া হয়েছে যে হ্যাঁ, ওরকম 5 জন কি 6 জনকে যাদেরকে ডাকা হবে যে আপনারা ক্যাম্পে আসেন ট্রায়ালের জন্য, আবার ট্রায়ালের জন্য তাদেরকে ডাকা হচ্ছে। এবং সেখানে যে কাগজপত্র কি লাগবে বা কি লাগবে, এই ডিটেলসটা তারা দিতে পারতেন। আবার এখানে তারা তো প্রবাসী ফুটবলার, মানে এক চোখে দুই নীতি কেন, আমার এখানে প্রশ্নটা সেটা হচ্ছে যে হামজা চৌধুরী, সামিদ সোম তারা স্টার খেলোয়াড়, কিউবা মিচেল স্টার খেলোয়াড়, তাদের জন্য এক ধরনের নীতি, কিন্তু অন্য খেলোয়াড় যারা উদীয়মান তারা তো এখনো স্টার হয়নি, হয়তো আগামীতে হবে, কিন্তু তাদের বেলায় দ্বিমুখী নীতি কেন? মানে যখন তাদের পাসপোর্ট সংশ্লিষ্ট সবকিছু মিলে সহযোগিতা করা হয়েছে, কিন্তু এদের বেলায় সেটা করা হচ্ছে না কেন? তো সেটা তো মানে সহযোগিতা করাই হলো না, উল্টো মেইলটা এমন সময় করা হলো 2-3 দিন আগে যে 23 তারিখের মধ্যে তাদের পাসপোর্ট জমা দিতে হবে। মানে এটা কি মামা বাড়ির আবদার যে হঠাৎ করে বললেই পাসপোর্ট আমি নিয়ে হ্যাঁ একটা দোকান থেকে কিনে ভাই আমি পাঠিয়ে দিলাম? ব্যাপারটা তো তা না। আবার একজন সাধারণ মানুষ হিসেবে সে যে দেশেই থাকুক, ইংল্যান্ডেই থাকুক, অস্ট্রেলিয়াতেই থাকুক, কানাডাতেই থাকুক, যুক্তরাষ্ট্রেই থাকুক, তার জন্য কয়েকদিনের মধ্যে পাসপোর্ট করা, ওই সংশ্লিষ্ট হাই কমিশনে গিয়ে ধর্ণা দিয়ে কথা বলা, বাংলাদেশি কর্মকর্তারা কত রকম জটিলতার মধ্যে ফেলে, এটা কি বলার অপেক্ষা? সব প্রত্যেকেই জানে, যারা এই প্রসেসগুলো অন্তত হেঁটেছেন এই পথে, তারা জানেন যে কতটা কঠিন একজন সাধারণ মানুষ হিসেবে করা। যেখানে একটা সংস্থা ফুটবল ফেডারেশনের মতো বা সরকারের পক্ষ থেকে যখন এটা বলা হয় তখন কিন্তু অনেক ইজি হয়ে যায়, কিন্তু সেটা তারা করেনি। বলা হচ্ছে যে ওই সময় নাকি বলা হয়েছিল আপনারা পাসপোর্ট করবেন, এনওসি নেবেন, এই হাবি জাবি জন্ম নিবন্ধন, এগুলো বাবা আমি জানিই না আমার ছেলেটা টিকবে কিনা, আপনারা নেবেন কিনা, যদি না নেন শুধু শুধু আমি এই হ্যাসেলের মধ্যে যাব কেন? তার ওই সংশ্লিষ্ট দেশের পাসপোর্ট আছে, তার সমস্তই আছে, শুধু শুধু নতুন করে আবার এই ঝামেলার মধ্যে উটকো ঝামেলা যাবে কেন? তারা একটা স্বপ্ন নিয়ে খরচ করে নিজেরা আসলো, সেখানে তারা আপনারা গুরুত্বই দিলেন না, আবার যে কাজগুলো সহযোগিতা করা দরকার সেটাও করলেন না। একটা ডেডলাইন বেঁধে দিলেন যে এই ডেটের মধ্যে আপনাদেরকে পাসপোর্ট জমা দিতে হবে। এটা কি মানে পুরোটাই যে এক ধরনের অরাজক পরিস্থিতির মধ্যে চলে, বা তারা যে কতটা অপেশাদার, এগুলো হচ্ছে তার প্রমাণ। একটা উদাহরণ দিই আপনাদের, মতিন মিয়ার কথা মনে আছে?
মতিন মিয়া তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন দলের খেলা, আমি এই দলটার নাম ভুলে গেলাম, কিন্তু তখন একটা গোল করেছিল, গত 4-5 বছর আগের কথা বলছি আমি। ওই সময় সে প্রায় নিজেদের ডি বক্স থেকে অপোনেন্টে গিয়ে গোল করেছিল অনেকগুলো, 10-11 জন প্লেয়ারকে কাটিয়ে। সেই গোলটা পুস্কাস অ্যাওয়ার্ডে যাওয়ার মতো, আমরা ওই সময় নিউজ করেছিলাম, ফেডারেশনকে জানানো হয়েছিল। তারপরে যখন ডেটটা যে তারা আসলে দিয়েছে কিনা এটা অ্যাওয়ার্ডের জন্য, সাধারণ সম্পাদক, তৎকালীন নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন ভাই ব্যস্ততার কারণে ভুলে গেছে, হাসি মুখে। তো এই যে তাদের ভুলে যাওয়া, এই যে তাদের কর্মদক্ষতা, এটা তো নতুন কিছু না। এই কাজগুলো যে 6-7 জন প্লেয়ারকে তারা নির্বাচিত করেছে, তারা তো একটা মানুষকে দিয়ে, ওই যেদিন তারা ডিসিশন নিয়েছে, তারা মিডিয়াতে না বলুক, তারা তো ডিসিশন নিয়েছিল, বা ওই যারা সংশ্লিষ্ট ছিলেন বাছাই প্রক্রিয়ার সাথে, তাদের কাছ থেকে এক ধরনের তো অনুমোদন পেয়েছিলেন যে এই খেলোয়াড়গুলোকে নেওয়া যায়। তো তাদের সাথে তাৎক্ষণিকভাবে কাজটা করেনি কেন? না করে এই যে গড়িমসি। এখন আসেন, আপনি যদি কোঅর্ডিনেটরের কথা বলেন, অনেকে কোঅর্ডিনেটর সাকিব মাহমুদকে দোষ দিচ্ছে, আমি সাকিব মাহমুদের পক্ষে কথা বলছি না, কিন্তু যখন সাকিব মাহমুদ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছে, 200-250 প্লেয়ার থেকে 40-50 জন নিয়ে আসে, সেটা তার প্রয়োজন ছিল, তারপরে তো আর কোঅর্ডিনেটরের দরকার নেই। এটা তো সংশ্লিষ্ট ওই 5-6 জন খেলোয়াড়ের সাথে সরাসরি ফুটবল ফেডারেশন যোগাযোগ করতে পারতো, সেটা করেছে। এখন দোষ চাপানো হচ্ছে তার উপরে। আর অভিভাবকরা ওই যে যেটা বললাম, তারা জানেই না তার ছেলেটা নির্বাচিত হবে কিনা, টিকবে কিনা, সে কেন যাবে। তাকে ওই এটুকু, হ্যাঁ একাদশে খেলবে কিনা বা মূল দলে থাকবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আগে তো এই গ্যারান্টিটুকু তাকে দিতে হবে, এই মেসেজটা দিতে হবে, হ্যাঁ আপনার খেলোয়াড়কে আমরা নির্বাচিত করেছি বা এই করেছি। সেটা যদি নির্ধারিত সময় জানাতো তাহলে হয়তো তারা করতে পারতো, সেরকম কোনো কিছুই করেনি। অথচ এখন দোষ চাপাচ্ছে অভিভাবক এবং কোঅর্ডিনেটরদের উপরে, মানে কোঅর্ডিনেটরের উপরে। এইটা কত বড় পেশাদার ফুটবল ফেডারেশন, সেটা টেকনিক্যাল ডিরেক্টর বলেন, সাধারণ সম্পাদক বলেন, বা এই কাজের সাথে যারা যুক্ত ছিলেন, প্রত্যেকেই শুধু মুখে মুখে এরা বড় বড় কথা বলে, কাজের বেলায় একেবারে ঠন ঠন।